সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো। লার্নিং স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমি তোমাদের রসায়ন বিজ্ঞান বিষয়ে ক্লাস বা পাঠদান করে থাকি। এর বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো হলো গুণগত রসায়নের। আমরা এর আগে ক্লাস নিয়েছি হলো পরমাণুর যে মৌলিক কণিকা এবং পরমাণুর মডেল সংক্রান্ত। আজকের পাঠ শিরোনাম বা পাঠ বিষয় হলো কোয়ান্টাম সংখ্যা। আমি আজকে তোমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোকপাত করব। আমরা জানি রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা শিখেছি যে পরমাণুর অংশগুলো দুইটি, একটি হলো নিউক্লিয়াস, আর হলো নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। একটি হলো নিউক্লিয়াস, আর হলো নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল মিলে পরমাণু গঠিত। এখন আমরা দেখব যে পরমাণু নিউক্লিয়াসের গঠন আমরা করেছি যে এটি ক্ষুদ্র ভারী একটি বস্তু কণা পরমাণুর মাঝে অবস্থান করে। এর আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য। এখানে সমস্ত ভর পুঞ্জীভূত অবস্থায় থাকে। তাহলে শক্তি স্তরগুলো কেমন, শক্তি স্তরগুলোর আকার কেমন, আকৃতি কেমন, এখানে ইলেকট্রন কতগুলো থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আমরা মেট্রিকে দেখেছিলাম যে এটা হলো প্রথম কক্ষপথ। বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই বৃত্তাকার কক্ষপথগুলো যে প্রথম যে নিউক্লিয়াসের প্রথমে যে স্তরটি অবস্থিত তাকে বলা হয় প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ বা শক্তি স্তর, এটা হলো দ্বিতীয়, তারপরে হলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। আমরা জানি এটির গঠন হলো 1s, এটি হলো 2s, 2p, 3s, 3p, 3d। এরকম চতুর্থ কক্ষপথগুলি হয় 4s, 4p, 4d, 4a। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কক্ষপথগুলোর গঠন আমরা পাচ্ছি 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4a। এই গঠন শক্তি স্তরগুলোর গঠন 1s, 2s, 2p এগুলো কীভাবে আসে এইগুলো নিয়েই আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কী শিখব বা এর প্রয়োগিক দিক কী বা এর কাজ কী। এখানে দেখা যাচ্ছে যে পরমাণু যে শক্তি স্তর রয়েছে এই শক্তি স্তরের গঠন প্রথম কক্ষপথে দেখা যাচ্ছে খালি 1s, দ্বিতীয় কক্ষপথ হলো 2s এবং 2p, তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তর হলো 3s, 3p, 3d, চতুর্থ কক্ষপথ বা শক্তি স্তর হলো 4s, 4p, 4d এবং 4a। এখন প্রশ্ন হলো 1s আছে তাহলে 1p নাই কেন, 1s 1p এটা হয় না কেন, আবার 1d এটি হয় না কেন, আবার 2s আছে, 2p আছে আর 2d নাই কেন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারবো। এটাই হলো আমাদের আলোচ্য বিষয় হলো কোয়ান্টাম সংখ্যা। এর সাহায্যে আমরা জানতে পারবো যে এই পরমাণুগুলোর যে কক্ষপথ, পরমাণুর যে কক্ষপথ রয়েছে, নিউক্লিয়াসের বহির্ভূত যে অঞ্চল রয়েছে এই অঞ্চলটাতে শক্তি স্তরগুলোর গঠন কীরূপ, এই শক্তি স্তরগুলোর আকার কেমন, আকৃতি কেমন, এইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং আমরা জানি যে এই কক্ষপথগুলো ইলেকট্রন আবর্তন করে, ইলেকট্রনগুলো আবর্তন করে, ইলেকট্রন যেটা আবর্তন করে মানে ঘুরে, এই ঘূর্ণন দুই ধরনের হতে পারে। দেখেন যে ঘড়ির কাঁটার দিকে হতে পারে অথবা কি বলেন তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। তাহলে ঘূর্ণন দুই ধরনের, অর্থাৎ একটা ইলেকট্রন এই কক্ষপথে কীভাবে আবর্তন করবে, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আমরা এই বিষয়গুলো জানতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শক্তি স্তরগুলোর গঠন, শক্তি স্তরগুলোর গঠন তথা যে কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস, আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস, আর ইলেকট্রনের ঘূর্ণনের দিক, ইলেকট্রনের ঘূর্ণনের দিক, অর্থাৎ টোটাল 4টি সংখ্যা রয়েছে। শক্তি স্তর বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, ওখানে আকারটা বলা হয়েছে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। শক্তি স্তর বোর পরমাণু মডেলটি কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অর্থাৎ এই শক্তি স্তরের গঠন, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক যে তত্ত্বগুলো আসবে সেগুলো কোয়ান্টাম ভরবিদ্যা থেকে আসে। তাই এইগুলোকে নামকরণ করা হয়েছে কোয়ান্টাম সংখ্যা। আমরা 4টি সংখ্যা পাবো। কয়টি সংখ্যা পাবো? 4টি। ঠিক এই 4টি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যা হলো শক্তি স্তরের গঠনের সাথে জড়িত, আর একটি সংখ্যা হলো ইলেকট্রনের ঘূর্ণনের সাথে জড়িত। অর্থাৎ মোট সংখ্যা কয়টি? 4টি। এই সংখ্যাগুলো কোথা থেকে আসে? কোয়ান্টাম বলবিদ্যা থেকে আসে। তাই এই সংখ্যা
কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা কোয়ান্টাম সংখ্যা কি এই বিষয়টা একটু জানব। তাহলে প্রথম কথা হলো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হলো যে শক্তি স্তরের আকার বা শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি এবং কি বলতো ত্রিমাত্রিক দিক বিন্যাস। এই তিনটি হলো শক্তি স্তর, আর একটি হলো ইলেকট্রনের ঘূর্ণনের দিক। আমাদের শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি এবং শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, আর একটা ইলেকট্রনের ঘূর্ণনের দিক। এই চারটি রাশি একটু আমরা বুঝবো। যেমন বৃত্তাকার, এটা একটা। আবার যদি বলি এই দুটার মধ্যে কি তফাৎ? এটিও বৃত্তাকার, আকার হলো বৃত্ত, এটাও হলো বৃত্তাকার। এদিকে কি বলেন তো, এটা হলো ছোট, এটা হলো বড়, অর্থাৎ আকার বড় আকার ছোট। এটা হলো আকার বড়, এটি আকার ছোট। যদি এটি বলি এর আকার কি আরো ছোট। এটা তারা কি প্রকাশ করতেছে? আকার। যেমন যদি আমি বলি যে এটা, এ দুটার মধ্যে কি, এ দুটা হলো আকার সম। কিন্তু যদি বলি এটা, এ দুটার মধ্যে কি আকার, এটার আকার ছোট, এটার আকার বড়। কিন্তু যদি আমি বলি এটি আর এটি, এ দুটার মধ্যে কি তফাৎ? এই দুটার মধ্যে তফাৎ হলো এটার আকৃতি হলো গোলাকার, এটার আকৃতি হলো ডাম্বেল আকার, এটার আকৃতি হলো ডাম্বেল আকার। তাহলে এটার মধ্যে কিসের তফাৎ? এটার মধ্যে তফাৎ হলো আকার। এই দুটার মধ্যে কিসের তফাৎ? 1 2 3, এই তিনটার মধ্যে আকার। কিন্তু এই দুটার মধ্যে কিসের তফাৎ? আকৃতি। আবার দেখেন যে এটা হলো x অক্ষ বরাবর, এই দুটার মধ্যে কিসের তফাৎ? দিক বিন্যাস। দিক, এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ, দিক বিন্যাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইগুলো হলো কিসের তফাৎ? এগুলো হলো আকারের তফাৎ। আকার ছোট, আকার আরো বড়, আকার আরো বড়। এই ক্ষেত্রে যে এটা কিসের তফাৎ? এটার আকার কি ছোট, এসে আকার আরো ছোট। কিন্তু এই দুটির মধ্যে কিসের তফাৎ? আকৃতি। এটা হলো গোলক আকৃতি, আর এটা হলো ডাম্বেল আকৃতি। অর্থাৎ এটা বৃত্তাকৃতির, এটা হলো ডাম্বেল আকৃতি। আর এটার ক্ষেত্রে কি তফাৎ? দেখেন এটাও ডাম্বেল, এটিও ডাম্বেল, কিন্তু এই ডাম্বেলটা আছে x অক্ষ বরাবর, এই ডাম্বেলটা আছে y অক্ষ বরাবর। এটা কিসের? দিক বিন্যাসের ভিন্নতা। তাহলে এখানে ভিন্নতা হলো দিক বিন্যাস, এখানে ভিন্নতা হলো আকৃতি, আর এখানে ভিন্নতা হলো আকার। এগুলো সব হলো শক্তি স্তর সম্পর্কিত। শক্তি স্তরের আকার, আকৃতি এবং দিক বিন্যাস। আরেকটি হলো ইলেকট্রনের ঘূর্ণনের দিক। যদি ইলেকট্রন আবর্তন করে, হয় এদিকে ঘুরতে পারে, নতুবা কি বলেন তো এইদিকে আবর্তন করতে পারে, ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘূর্ণনের দিক দুই প্রকারের হতে পারে। তাহলে ঘূর্ণনের দিক, এই চারটি রাশিকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক চারটি রাশি বিদ্যমান, এগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে কোয়ান্টাম সংখ্যা কি? যে কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস। আবার বলতেছি, কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক যে চারটি রাশি বিদ্যমান, এই চারটি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা আমরা বলতেছি কয়টি রাশি বিদ্যমান? চারটি। কি কি? যে কক্ষপথের আকার, কক্ষপথের আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? কোয়ান্টাম সংখ্যা তাই হলো 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা।
সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন যদি বলা হয় যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, আমরা বলছি কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি কি জড়িত? আকার, 2 হলো আকৃতি, তৃতীয় হলো দিক বিন্যাস, চতুর্থ হলো ঘূর্ণনের দিক। এটাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং এটি হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন যদি আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানা যায়? এই যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন কোথায় আছে, কোন জায়গায় আছে, কিভাবে বিন্যস্ত আছে, এটি জানার জন্য আমাদের কয়টি সংখ্যার দরকার? 4টি সংখ্যার দরকার। কয়টি সংখ্যার দরকার? 4টি সংখ্যার দরকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, অর্থাৎ একটা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি জানা যায় সেটি আমরা শিখব। প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার জানা যায়। কি জানা যায়? শক্তি স্তরের আকার, তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? শক্তি স্তর নির্দেশ করে। আমরা পরমাণুর মধ্যে শিখছিলাম যে পরমাণুর যে শক্তি স্তর বা কক্ষপথগুলো রয়েছে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, এর মান 2, এখানে 3, এখানে 4। তাহলে প্রথম শক্তি স্তরের জন্য n এর মান 1, n এর মান দ্বিতীয় শক্তি স্তরের জন্য n এর মান 2, তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান 3, চতুর্থ শক্তি স্তরের জন্য n এর মান 4। তাহলে আমরা বলতে পারি যে n দ্বারা কি জানা যায়? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দ্বারা একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে তা জানা যায়। তাহলে এক হলো, এটি কি নির্দেশ করে? কক্ষপথ বা শক্তি স্তর নির্দেশ করে। কক্ষপথ বা শক্তি স্তর নির্দেশ করে। 2 হলো যে একে n দ্বারা প্রকাশ করা হয়। 3 হলো n এর মান 1, 2, 3, 4, 5, 6 পূর্ণ সংখ্যা। n is equal to 1 হলে লিখবো আমরা মান 1, 2, 3, 4 হতে পারে, তাই তো? n সমান 1 হলে প্রথম শক্তি স্তর নির্দেশ করে। তাই আমরা লিখি এই প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে n সমান 1। n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর। তাই আমরা লিখি যে এখানে n is equal to 2। n is equal to 3 হলে তৃতীয় শক্তি স্তর। তাই এক্ষেত্রে n is equal to 3 এভাবে চলবে। n is equal to 4 হলে চতুর্থ কক্ষপথ বা শক্তি স্তর, 5 হলে পঞ্চম, 6 হলে ষষ্ঠ নির্দেশ করে। এবং এই কক্ষপথগুলোকে n এর মান 1, 2, 3, 4, n এর মান 1, 2, 3, 4 এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথ বা শক্তি স্তর নির্দেশ করে। এদেরকে যথাক্রমে k, m, n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? শুরু হলো k দিয়ে, k, m, n, n ও p। তাহলে কি দিয়ে প্রকাশ করা হয়? k, m, n, n ও p। অর্থাৎ n is equal to 1, 2, 3, 4 হলে এদের প্রকাশ করা হয় কি দ্বারা? এদের প্রকাশ করা হয় k, m, n, n ও p ইত্যাদি দ্বারা
প্রকাশ করা হয়। তাহলে কে এর এম এন, তাহলে কে কে মানে হলো এন, যখন 1 তখন এটাকে অনেক সময় কে বলা হয়, এটাকে এল, এটা হলো এম, তারপরে এন হবে সরি। এলো প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তাহলে আমরা যদি কখনো বলি কে সেল, কে কক্ষপথ, তাহলে বুঝবো আমরা প্রথম শক্তি স্তর, এম হলে দ্বিতীয়, এম হলে তৃতীয়, কে এল এম এন এগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শক্তি স্তর প্রকাশ করে। এর ক্ষেত্রে n = 1 2 3 4। যদি কোনো ইলেকট্রনের জন্য n এর মান 3, n সমান 3, n = 3, n = 2, n = 3, 3 হলে আমরা বুঝবো এটা তৃতীয় শক্তি স্তরে বিদ্যমান, আর n = 2 হলে আমরা বুঝবো এটা দ্বিতীয় কক্ষপথে বিদ্যমান। তাহলে আমরা বললাম কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এটি কক্ষপথ বা শক্তি স্তর নির্দেশ করে। এর মান 1 2 3 4 5 6 7 8 এবং এগুলো যথাক্রমে কে এল এম এন ও পি দ্বারা প্রকাশ করা হয়। একটি কক্ষপথে, এই কক্ষপথে কতটি উপশক্তি স্তর থাকে, কতটি ইলেকট্রন থাকে বা কতটি অরবিটাল থাকে, বা শর্টকাটে বের করা যায় যে 2n² সংখ্যক কি অরবিটাল, n² সংখ্যক 5 মিটার, n² সংখ্যক অরবিটাল আর ও 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা পড়ব সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যে কক্ষপথের আকৃতি প্রকাশ করে তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। যে কোয়ান্টাম সংখ্যা আকার প্রকাশ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা আকৃতি প্রকাশ করে তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে তাকে ম্যাগনেটিক বা স্পিন কোয়ান্টাম, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। আর যে কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এখন হলো যে একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে এল দ্বারা প্রকাশ করা হয়। 2 এল এর মান n এর উপর নির্ভর করে। n এর মান n এর উপর নির্ভর করে এবং সেটি কি রকমের? যে 0 হতে n, 0 হতে n-1 পর্যন্ত হয়। 0 হতে n-1 পর্যন্ত হয়। তাহলে n এর মান কত? n এর মান হলো 0 হতে n-1 পর্যন্ত হয়। l এর মান দ্বারা উপশক্তি স্তর প্রকাশ করে। l এর মান উপশক্তি স্তর প্রকাশ করে। এখন l এর মান n এর উপর নির্ভর করে। l এর মান n এর উপর নির্ভর করে। তাহলে n = 1 হলে l সমান কত হয়? 0 থেকে n-1 পর্যন্ত। বিষয়টা হলো এরকম যে যেটা যদি 0 হয় 1 2 3 4 5, n এর মান কত? n এর মান হলো 1। n এর মান কত? n এর মান হলো 1। n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত? 0 থেকে শুরু, 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 থেকে n-1, তাহলে 1-1 তার মানে কি বলেন তো? 0। তার মানে 0 থেকে 0 তার মানে 0। এর মান কত দিলে? l এর মান হলো 0। n সমান 2 হলে l সমান 0 থেকে শুরু 0, 1,
2 এর আগ পর্যন্ত, মানে 2 এর আগ পর্যন্ত, 2 এর আগ পর্যন্ত, তার মানে 1 পর্যন্ত, তাহলে 0 আর 1। বা যদি বলা হয় n সমান সমান 3 হলে l সমান সূত্র কি 0 থেকে শুরু, তাহলে 0 1 2। n সমান 4 হলে l সমান 0 1 2 3। অর্থাৎ এখানে আমাদের যে লজিকটা হলো l এর মান n এর উপর নির্ভর করে এবং সেটি মানটা কিরকমের হবে 0 থেকে n - 1 পর্যন্ত, মানে 0 থেকে শুরু আর n এর আগের সংখ্যা পর্যন্ত হবে। তাই যদি হয় তাহলে n সমান 1, তাহলে 0 থেকে শুরু 0 এবং n এর 1 এর আগের সংখ্যা 0, তাই 0। n সমান 2 হলে l সমান 0 1, n সমান 3 হলে 3 3, তাহলে 0 1 2, 3 এর আগের সংখ্যা হলো 2 2 পর্যন্ত। n সমান 4 হলে l সমান 0 1 2 3, 4টি মান হয়। এখন কথা হলো যে n সমান 1 হলে একটি, l এর মান পাবো একটি। যদি n সমান 2 হয় তাই l এর মান পাবো দুইটি, 1 আর এই যে দুইটি। 3 হলে 1 2 3, এই যে তিনটি। 4 হলে 7টি, 1 2 3 4। আচ্ছা, এগুলো সব n 1 2 3 4, এগুলো কি প্রথম শক্তি স্তর, এগুলো কি শক্তি স্তর। আর n কি নির্দেশ করে, n নির্দেশ করে হলো উপশক্তি স্তর। n কি নির্দেশ করে, n উপশক্তি স্তর, n উপশক্তি স্তর। আর n কি শক্তি স্তর। এখন দেখেন তাহলে n যদি শক্তি স্তর হয়, n হলো উপশক্তি স্তর। অর্থাৎ প্রত্যেকটি শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। যেমন আমরা বলি প্রত্যেকটি জেলা কতগুলোকে বলেন তো উপজেলায় বিভক্ত। অর্থাৎ প্রত্যেকটি শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এর দ্বারা কি নির্দেশ করে উপশক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি, একটি। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি, দুইটি। তৃতীয় শক্তি স্তরে তিনটি। চতুর্থ শক্তি স্তরে চারটি। চতুর্থ শক্তি স্তরে চারটি, 1 2 3 4, চারটি শক্তি স্তর বিদ্যমান। আমরা n এর মানগুলো 1 2 3 4 এগুলোকে প্রকাশ করতাম k l m n দ্বারা, আর l এর ক্ষেত্রে মান হলো 0 1 2 3। এই সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় যথাক্রমে s p d f দ্বারা। দেখেন l সমান 0, l সমান 0 1 2 3 ইত্যাদিকে যথাক্রমে s p d f দ্বারা প্রকাশ করা হয়। তার মানে 0 মানে কি s, 1 মানে 0 মানে s, 1 মানে কি p, আর 0 মানে s p, এটা কি d, s p d এবং a। এটা আমরা কি পাইলাম, আমরা পাইলাম যেটা এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো 0 মানে s, 1 p 2 d আর 3 হলো a। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা প্রথম শক্তি স্তর n = 1। তাহলে প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে তাহলে কি হচ্ছে যে 1s। দ্বিতীয় শক্তি স্তর তাহলে কি হচ্ছে বলতো 2 0, 0 মানে কি s, 0 মানে কি s, তাহলে 2s আর 1 মানে কি p, তাহলে 2p। তাহলে এখানে আমরা পাবো 2s 2p। তৃতীয় শক্তি স্তরে আমরা পাবো 3s 3p 3d। আর চতুর্থ শক্তি স্তরে আমরা পাবো 4s 4p 4d এবং 4a। অর্থাৎ প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর হলো একটি, দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হলো দুইটি, তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হলো তিনটি, চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর হলো চারটি এবং এদের নাম প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর কি 1s, দ্বিতীয় শক্তি স্তরের কি 2s 2p, তৃতীয় শক্তি স্তর কি 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরের কি 4s 4p 4d এবং 4a। এগুলো হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল থেকে আমরা এগুলো জানতে পারি। এখন আমরা পড়ব হলো ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা।
চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালগুলোর দিক বিন্যাস মানে শক্তিস্তরের দিক বিন্যাস বা ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায় তাকে কি বলে? চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 1 একে এন দ্বারা প্রকাশ করা হয়। 2 এম এর মান মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে। এম এর মান এল এর উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যখন দেখি যে জেলাকে ভাঙলে আমরা পাবো উপজেলা, উপজেলাকে ভাঙলে আমরা পাবো ইউনিয়ন পরিষদ। অর্থাৎ শক্তি স্তরগুলো ভাঙলে আমরা কি পাবো? উপশক্তি স্তর। আবার উপশক্তি স্তরগুলো আবার কি দ্বারা গঠিত? অরবিটাল। অর্থাৎ কতগুলো অরবিটালের সমন্বয়ে উপশক্তি স্তর গঠিত, কতগুলো উপশক্তি স্তরের সমন্বয়ে শক্তি স্তর গঠিত। সেই দৃষ্টিকোণ থেকে আমার এম এর মানটা এল এর উপর নির্ভর করে। দেখেন, প্রথম হলো এম, এল এর মান পূর্ণ সংখ্যা 1 2 3 4। তারপরে হলো এল এর মান কিসের উপর নির্ভর করে? এন এর উপর। তারপরে হলো এম এর মান কিসের উপর নির্ভর করে? এল এর উপর। অর্থাৎ এল এর উপর নির্ভর করে এর মান কত, এম এর মান কত? এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে এম এর মান কত? 0 সহ প্লাস মাইনাস এল। এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। আচ্ছা, এল এর মান কি কি হতে পারে? এল এর মান হলো যে এল এর মান 0 হলে এম সমান কি লেখা যায়? এল সমান 0 হলে এম এর মান হয় 0। এল সমান 1 হলে এম সমান 1 হলে 0 -1 -2 -3 +1 +2 +3। এল এর মান 1 হলে এটি কি হয়? যে 0 সহ 0 থাকবে, এখানে হবে -1 থেকে +1 পর্যন্ত। এই পর্যন্ত আমরা কি লিখব? এল সমান 1 হলে এম সমান হয় -1 0 প্লাস। তাহলে এল সমান 2 হলে এম সমান -2 -1 0 +1 প্লাস। এল সমান 3 হলে এম সমান -3 -2 -1 0 +1 +2 +3। এই মানগুলো -1 0 +1 অথবা কেউ যদি দেখি +1 0 -1 সমস্যা নেই, যে কোনো এক পাশ থেকে লিখলেই হয়। সেটা কি? যে এল সমান 1 হলে কি এম সমান কি -1 0 +1, এল সমান 2 হলে এম সমান -2 -1 0 +1 +1। কিভাবে পাইলাম? আমরা জানি এম এর মান যখন আমি বাইরে করব তখন নির্ভর করবে এল এর উপর, আর এল এর মান যখন বাইরে করব তখন নির্ভর করবে এন এর উপর। এল থেকে এল পাবো, এল থেকে এন পাবো, আবার এন থেকে এল পাবো, এল থেকে এম পাবো। কন্ডিশন এন হলো পূর্ণ সংখ্যা 1 2 3 4 5। এন থেকে এল হলো 0 থেকে n -1, আর এল থেকে এম পর্যন্ত 0 সহ প্লাস মাইনাস এল। 0 সহ প্লাস মাইনাস এল মানে হলো যে 0 থাকবে, মাইনাস থেকে শুরু হবে, প্লাস পর্যন্ত শেষ হবে। এখানে 1 এর -1 0 +1, 2 মানে মাইনাস থেকে শুরু হবে, -2 -1 0 +1 +2, আবার 3 হলে -3 -2 -1 0 +1 +2 এবং +3। এগুলো আমাদের কি? এগুলো হলো আমাদের যে এম এর মান। অর্থাৎ এর মান কি নির্দেশ করে? অরবিটাল এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস। তাহলে এস সমান 0 মানে কি? এস, তাহলে আমরা বলতে পারি এস উপশক্তি স্তরে এই এম এর মানটা কি? 1টি। তাহলে 1টি অরবিটাল